আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে। তো আজকের ভিডিওটি হচ্ছে 50 জন বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম, ছদ্মনাম ও উপাধি নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো একটি কমন বিষয় হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষা অথবা বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা, এই সকল পরীক্ষার জন্য কিন্তু এই কবি সাহিত্যিকদের প্রকৃত নাম, ছদ্মনাম, উপাধি এইসব বিষয় নিয়ে 2-3টা প্রশ্ন কমন থাকেই। তো এই 2-3টা প্রশ্ন বা 2-3 মার্কের অ্যান্সার নিয়ে বা এই 2-3 মার্ক আমরা কমন সবসময় হিসেব করে রাখবো যে এই 2-3 মার্ক আমরা পেয়ে গেছি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনার আর কোনো কবি সাহিত্যিক মানে এখানে আমরা 50 জনের নাম রেখেছি। তো এই 50 জনের নাম পড়লেই আপনার এনাফ, এর বাইরে আর কোথাও পড়তে হবে না, বা এই 50টা পড়লেই আপনার এনাফ। এর ভিতর থেকে আপনি যে কোনো চাকরি পরীক্ষা অথবা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য আপনি এই 50টার মধ্যে থেকে পেয়ে যাবেন। তো চলুন আর কথা বলাবো না, আমরা তাদের প্রকৃত নাম, ছদ্মনাম, উপাধি এগুলো দেখবো। তো তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের ভিডিওর নোটিফিকেশন সহজে পেতে বা সবার আগে পেতে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু এবং আত্মীয় স্বজন যদি কেউ চাকরি প্রার্থী অথবা যে কোনো ক্লাসে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে, মানে দেবে, তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ তাদের একটু হলেও উপকার হবে আমি মনে করি। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। করি। তো অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেন। আজকে না হয় আমার এইখানে 10টা মিনিট সময় দিন আমাকে। তা আমি ইনশাআল্লাহ বলতে পারবো যে আপনার আর বাকি লাইফে এই 50 জন সাহিত্যিকদের নাম, ছদ্মনাম, উপাধিগুলো যদি আপনি জেনে রাখুন, আপনার ভবিষ্যৎ জীবনে আমার মনে হয় না যে আর আপনার এই বিষয়টি নিয়ে সমস্যায় পড়তে হবে। তো চলুন আমরা চলে যাব মূল আলোচনায়। তো দেখুন, এক নজরে বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম, ছদ্মনাম ও উপাধি। প্রথমে আছে প্রকৃত নাম, মাঝে আছে ছদ্মনাম, শেষে আছে উপাধি। তো এই বিষয়টা কিন্তু একটু মনে রাখবেন, কারণ আমাদের পড়ার সময় এগুলো একটু মেনটেন করতে হবে। প্রকৃত নাম, ছদ্মনাম, উপাধি। প্রথমে আছে আব্দুল করিম। প্রকৃত নাম আব্দুল করিম, ছদ্মনাম নেই, তার কোনো ছদ্মনাম নেই। উপাধি সাহিত্য বিশারদ। আব্দুল করিমের উপাধি কি? সাহিত্য বিশারদ, তার ছদ্মনাম কিন্তু নাই। দ্বিতীয় নম্বর আছে আলাউল। আলাউল কিন্তু খুবই ভালো একজন কবি। তো দেখুন, তার কিন্তু ছদ্মনাম নেই, আলাউলের ছদ্মনাম নেই। উপাধি, আলাউলের উপাধি হচ্ছে মহাকবি। আলাউলের উপাধি কি? মহাকবি। তারপরে আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছদ্মনাম, তার কোনো ছদ্মনাম নাই। উপাধি যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি যদি এইভাবে প্রশ্ন আসে যে যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, এভাবে আমাদের উত্তর দিতে হবে কিন্তু। তার পরবর্তীতে আছে দেখুন ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা, তার ছদ্মনাম নাই। উপাধি বিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক। এটা কিন্তু আমাদের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতে বলতে এই তার নাম যে ঈশ্বরচন্দ্র শর্মা, এটা আমরা ভুলেই গেছি। তো যদি কখনো ঘোড়ায় পেঁচায় প্রশ্ন দেয়, এই যে এখানেই যেমনটা আছে দেখুন ঈশ্বরচন্দ্র শর্মা, এর উপাধি কি, এইভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আপনারা অনেকেই, ম্যাক্সিমাম লোক
গোলায় ফেলবেন যে আসলে এই ঈশ্বরচন্দ্র শর্মা কি, তার উপাধি কি ছিল। এটা আমি নতুন দেখতেছি, আসলে কিন্তু বিষয়টা তা না। এখানে হচ্ছে যে আমরা তার উপাধিটাই সবসময় বেশি বেশি ইয়া করে থাকি, মানে বলে থাকি, বা তার নামটা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইভাবে তার এই নামটা বলে থাকি। তাই এই ঈশ্বরচন্দ্র শর্মা এটা কিন্তু আমরা ভুলেই গেছি। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তো ঈশ্বরচন্দ্র শর্মা তার ছদ্মনাম নাই, উপাধি হচ্ছে বিদ্যাসাগর এবং বাংলা গদ্যের জনক। তার কিন্তু দুইটা উপাধি আছে, বিদ্যাসাগর বাংলা ও বাংলা গদ্যের জনক। তো আশা করি বুঝতে পারছেন সবাই। কাজী নজরুল ইসলাম, তার প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম, ছদ্মনাম ধূমকেতু। এখানে কিন্তু অনেকেই জানে না যে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কিন্তু ধূমকেতু। কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি, জাতীয় কবি। তো কাজী নজরুল ইসলামের উপাধি কি? বিদ্রোহী কবি ও জাতীয় কবি। তা আমরা চলে যাব পরবর্তী পেজে। তারপরে আছে দেখুন কাজেম আল কোরায়েশি। কাজেম আল কোরায়েশি, তার ছদ্মনাম কিন্তু কায়কোবাদ। এখানে সবাই কিন্তু এই কায়কোবাদকে কায়কোবাদ বলেই চিনে, এটা কিন্তু তার ছদ্মনাম। তার প্রকৃত নাম কি? কাজেম আল কোরায়েশি, তার কোনো উপাধি নাই। তো এই কায়কোবাদ যদি যে কোনো প্রশ্নে আসতে পারে যে কায়কোবাদের প্রকৃত নাম কি, কারণ এখানে কায়কোবাদকে সবাই এই ছদ্মনামেই বেশি চিনে, তার প্রকৃত নামটা কিন্তু খুব কম মানুষই মানে বলে থাকে। তাই এই প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে যে কায়কোবাদের প্রকৃত নাম কি। তো কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কোরায়েশি, তার কোনো উপাধি কিন্তু নাই। তারপরে আছে দেখুন কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ, তার ছদ্মনাম হচ্ছে হুতম পেঁচা। কালী প্রসন্ন সিংহ ছদ্মনাম হচ্ছে হুতম পেঁচা, তার কোনো উপাধি নাই। তারপরে আছে গোবিন্দ দাস, তার কোনো ছদ্মনাম নাই, তার উপাধি হচ্ছে স্বভাব কবি। গোবিন্দ দাসের উপাধি হচ্ছে স্বভাব কবি, তার কিন্তু কোনো ছদ্মনাম নাই। তারপরে আছে মুকুন্দ দাস। মুকুন্দ দাসের কোনো ছদ্মনাম নাই, তার উপাধি হচ্ছে চারণ কবি। মুকুন্দ দাসের উপাধি কি? চারণ কবি। এখানে প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে মুকুন্দ দাসের চারণ কবি, মুকুন্দ দাসের এটা কি উপাধি নাকি ছদ্মনাম? উপাধি। তো এটা আমাদের মনে রাখতে হবে যে কোনটা উপাধি কোনটা ছদ্মনাম। তো তারপরে আছে দেখুন গোলাম মোস্তফা, তার কিন্তু কোনো ছদ্মনাম নাই। গোলাম মোস্তফার কোনো ছদ্মনাম নাই, উপাধি হচ্ছে কাব্য সুধাকর। তো গোলাম মোস্তফার কিন্তু কোনো ছদ্মনাম নাই, উপাধি হচ্ছে কাব্য সুধাকর। জসিম উদ্দিন, প্রকৃত নাম কি? উদ্দিনের প্রকৃত নাম জসিম উদ্দিন, ছদ্মনাম জমির উদ্দিন মোল্লা। ছদ্মনাম কি? জমির উদ্দিন মোল্লা। জসিম উদ্দিন এর ছদ্মনাম জমির উদ্দিন মোল্লা, উপাধি পল্লী কবি। অনেকেই কিন্তু জসিম উদ্দিনের যে ছদ্মনামটি রয়েছে জমির উদ্দিন মোল্লা, এটা কিন্তু জানে না। তো আপনি যদি নতুন জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তো জসিম উদ্দিনের কিন্তু উপাধি হচ্ছে পল্লী কবি। তারপর আছে জীবনানন্দ দাশ, তার কোনো ছদ্মনাম নাই, উপাধি রূপসী বাংলা কবি, তিমির হনহনের কবি, না সরি তিমির হননের কবি, প্রকৃতি কবি। তো জীবনানন্দ দাশের কিন্তু অনেকগুলো উপাধি আছে, তার কিন্তু কোনো ছদ্মনাম নাই, তার অনেকগুলো উপাধি আছে, সেগুলো হচ্ছে রূপসী বাংলা কবি, তিমির হননের কবি, প্রকৃতির কবি। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে একদম। তারপর আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কোনো ছদ্মনাম নাই, উপাধি হচ্ছে ভাষাবিজ্ঞানী। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি হচ্ছে ভাষাবিজ্ঞানী। তার পরবর্তীতে আছে মধুসূদন মজুমদার। মধুসূদন মজুমদারের কোনো তার
ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। মধুসূদন মজুমদার, তার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন, উপাধি নাই। মধুসূদন মজুমদারের কোনো উপাধি নাই, তার ছদ্মনাম কিন্তু দৃষ্টিহীন। নিহার রঞ্জন গুপ্ত, নিহার রঞ্জন গুপ্তর ছদ্মনাম বাণভট্ট। নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম বাণভট্ট, তার কোনো উপাধি নাই। তারপরে আছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীকে কিন্তু অনেকে প্রথম চৌধুরী বলে মাঝে মাঝে পড়া শুরু করে। তো এটা কিন্তু খুবই একটা ভালো মনে রাখার উপায়। যেমন প্রমথ চৌধুরী, এখানে যদি আপনি প্রথম চৌধুরী বলেন তাহলে বিষয়টা একটু মনে থাকে বেশি। তো এই প্রমথ চৌধুরীর ছদ্মনাম কিন্তু বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। তার উপাধি চলিত রীতির প্রবর্তক। তো এই প্রমথ চৌধুরী কিন্তু চলিত রীতির প্রবর্তক, সেহেতু তার উপাধিও কিন্তু চলিত রীতির প্রবর্তক। তারপরে আছে ফররুখ আহমেদ, তার কোনো ছদ্মনাম নাই, তার উপাধি হচ্ছে মুসলিম রেনেসাঁর কবি। তো এখানে যদি প্রশ্ন করা হয় মুসলিম রেনেসাঁর কবি কে? ফররুখ আহমেদ। মনে থাকবে? অবশ্যই মনে রাখতে হবে। তো ফররুখ আহমেদ, তার কোনো ছদ্মনাম নাই, উপাধি হচ্ছে মুসলিম রেনেসাঁর কবি। তার পরবর্তীতে আছে প্যারীচাঁদ মিত্র। এগুলো কিন্তু প্রকৃত নাম, বাম সাইডে, একদম বাম সাইডে যেটা প্যারীচাঁদ মিত্র, এটা তার প্রকৃত নাম। তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। প্যারীচাঁদ মিত্রর ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর, তার কিন্তু কোনো উপাধি নাই। তারপরে আছে বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীর কোনো ছদ্মনাম নাই, তার উপাধি কিন্তু ভোরের পাখি। তো যদি প্রশ্ন করা হয় ভোরের পাখি কার উপাধি? বিহারীলাল চক্রবর্তীর। তারপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। তার উপাধি সাহিত্য সম্রাট। তো সাহিত্য সম্রাট কার উপাধি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তার ছদ্মনাম কি? কমলাকান্ত। তারপরে আছে দেখুন বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। তো তাকেও কিন্তু বেশিরভাগ মানুষ বনফুল হিসেবে চেনে। তো এই বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কিন্তু কোনো উপাধি নাই। তারপরে আছে বেগম রোকেয়া। বেগম রোকেয়াকে তো সবাই আমরা চিনি, তাই না? তার কিন্তু কোনো ছদ্মনাম নাই, তার উপাধি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। এটা তো সবাই আমরা জানি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মুসলিম জাগরণের অগ্রদূত কে? বেগম রোকেয়া। তো এটা কি? বেগম রোকেয়ার উপাধি কিন্তু মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তো বেগম রোকেয়ার উপাধি কি? মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তার পরবর্তীতে আছে বিদ্যাপতি। বিদ্যাপতি ছদ্মনাম নাই, উপাধি কবি কণ্ঠহার, মিথিলার কোকিল। তো এখানে বিদ্যাপতির কিন্তু দুইটা উপাধি আছে, কবি কণ্ঠহার আর আর কি হচ্ছে আর হচ্ছে মিথিলার কোকিল। তো মিথিলার কোকিল কার উপাধি? বিদ্যাপতির। কবি কণ্ঠহার কার উপাধি? বিদ্যাপতির, তার কিন্তু ছদ্মনাম নাই। তারপরে আছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে যাযাবর। তো যাযাবর কার ছদ্মনাম? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের। তার উপাধি কি? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের কোনো উপাধি নাই। তারপরে আছে ভারতচন্দ্র। ভারতচন্দ্রের কোনো ছদ্মনাম নাই, তার উপাধি রায় গুণাকর। তো ভারতচন্দ্রের উপাধি কি? রায় গুণাকর। তার পরবর্তী নম্বরে আছে মোজাম্মেল হক। মোজাম্মেল হকের ছদ্মনাম নাই, তার উপাধি কিন্তু শান্তিপুরের কবি। তো শান্তিপুরের কবি কার উপাধি? কবি মোজাম্মেল হকের। মুহাম্মদ জহিরুল্লাহ। মুহাম্মদ জহিরুল্লাহর ছদ্মনাম হচ্ছে জহির রায়হান। মুহাম্মদ জহিরুল্লাহ, তার ছদ্মনাম কি? জহির রায়হান, তার কিন্তু কোনো উপাধি নাই। মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তীর কোনো ছদ্মনাম নেই, তার উপাধি হচ্ছে কবি কলঙ্কন।
কবি কলঙ্কন। তো মুকুন্দরাম চক্রবর্তীর কোনো ছদ্মনাম নাই এবং তার উপাধি কিন্তু কবি কঙ্কলন কলঙ্কন কলকন কবি কলকন। তো এটা কিন্তু খুবই হার্ড একটা বানাম। তো এটা দিয়ে মাঝে মাঝে কিন্তু চাকরির পরীক্ষায় ব্যাস বাক্য আবার করতে বলে, এটা কি জানি বলে, মনে ভুলে গেলাম। ওটা হচ্ছে যুক্তবর্ণ, যেটা ভাঙাতে হয় যেটা। তো এটা কিন্তু আসে মাঝে মাঝে, কবি কলয়কন কবি কলকন। মুকুন্দ রাম চক্রবর্তীর উপাধি কি? কবি কলকন। তার কিন্তু কোনো ছদ্মনাম নাই। তার পরবর্তীতে আছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন, তার ছদ্মনাম কি? গাজী মিয়া উদাসীন পথিক। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া উদাসীন পথিক। তার কিন্তু কোনো উপাধি নেই। মধুসূদন মজুমদার। তো মধুসূদন মজুমদার, তার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি? দৃষ্টিহীন। তার কিন্তু কোনো উপাধি নাই। তারপরে আছে কি? মধুসূদন দত্ত। তো এখানে দেখুন মধুসূদন মজুমদার আবার মধুসূদন দত্ত, এই দুটো কিন্তু মানে মাঝে মাঝে মিলে যায়। তো মধুসূদন দত্ত, তার ছদ্মনাম হচ্ছে এ নেগেটিভ। মধুসূদন দত্তের ছদ্মনাম কি? এ নেগেটিভ। এটা আগে পরে কারো জানা ছিল কি না জানি না, যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মধুসূদন দত্তের ছদ্মনাম কি? এ নেগেটিভ। সরি, এ নেগেটিভ না, এ নেটিভ। আমিও তো ভুলভাল বলা শুরু করছি। তো আচ্ছা, যাই হোক, মধুসূদন দত্ত এর ছদ্মনাম হচ্ছে এ নেটিভ। তো তার উপাধি হচ্ছে মাইকেল, সনেটের জনক। মধুসূদন দত্তের উপাধি কি? মাইকেল, সনেটের জনক। তার পরবর্তীতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। তার উপাধি কি? বিশ্বকবি, কবিগুরু, বাংলা ছোট গল্পের জনক। তো এখানে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। তো এখানে বেশি কিন্তু আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। এটা অনেক মানুষই জানে না, যার কারণে এই প্রশ্নটা বারবার আসে। তো তার উপাধি কি? উপাধিগুলো হচ্ছে বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বকবি, কবিগুরু, বাংলা ছোট গল্পের জনক। তারপরে আছে রাজশেখর বসু। রাজশেখর বসু, তার ছদ্মনাম কি? পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, তার কোনো উপাধি নাই। তারপরে আছে শামসুর রহমান, তার কোনো ছদ্মনাম নাই, তার উপাধি হচ্ছে নাগরিক কবি। এই নাগরিক কবি, এটাও কিন্তু খুবই একটা বর্তমান সিচুয়েশনের ভাবমূর্তিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে দাঁড় হবে আমার মনে হয়। তো যাই হোক, শামসুর রহমানের উপাধি হচ্ছে নাগরিক কবি। তো যে কোনো প্রশ্নে এসে যেতে পারে যে নাগরিক কবি কোন কবির উপাধি, বা যে কোনো উল্টাপাল্টা করে দিতে পারে। তারপরে আছে দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। তার উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? অপরাজেয় কথাশিল্প। তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। তার পরবর্তীতে আছে দেখুন শেখ আজিজুর রহমান। শেখ আজিজুর রহমানের ছদ্মনাম হচ্ছে শওকত ওসমান। তার কিন্তু কোনো উপাধি নেই। তো শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কি? শওকত ওসমান। তারপরে নাম্বারে আছে সুফিয়া কামাল। সুফিয়া কামালকে কিন্তু আমরা অনেকেই জানি। তো সুফিয়া কামাল, তার কোনো ছদ্মনাম নেই। তার উপাধি কিন্তু জননী সাহসিকা। সে কিন্তু খুবই সাহসী, মানে সাহসিকা, তাই তার উপাধি হচ্ছে জননী সাহসিকা। তো যাই হোক, আমরা পরবর্তী পেজে চলে যাব। তো পরবর্তী নম্বরে আছে সত্যেন্দ্রনাথ দত্ত। তার কিন্তু কোনো ছদ্মনাম নাই। তার উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। তো ছন্দের জাদুকর কার উপাধি?
সত্যেন্দ্রনাথ দত্তের। সুধীন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, তারও কোনো ছদ্মনাম নাই। তার উপাধি হচ্ছে ক্লাসিক কবি। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সুধীন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ক্লাসিক কবি। তো ভিউয়ার্স, পরবর্তীতে আছে দেখুন সমরেশ বসু। তার ছদ্মনাম হচ্ছে কালকোট। তার কোনো উপাধি নাই। তো সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকোট। তো প্রশ্ন কিন্তু এভাবে আসবে যে কালকোট কার ছদ্মনাম? সমরেশ বসুর। তার পরবর্তীতে আছে সুনীল গঙ্গোপাধ্যায়। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। তার কোনো উপাধি নাই। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। তারপরে আছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের কোনো ছদ্মনাম নেই। তার উপাধি হচ্ছে কিশোর কবি। কিশোর কবি কার উপাধি? সুকান্ত ভট্টাচার্যের। তারপর আছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তার কোনো ছদ্মনাম নেই। তার উপাধি হচ্ছে স্বপ্নাতুর কবি। স্বপ্নাতুর কবি কার উপাধি? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির। হরিনাথ মজুমদার। তার পরবর্তীতে আছে কি? হরিনাথ মজুমদার। তার ছদ্মনাম হচ্ছে কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ কার ছদ্মনাম? হরিনাথ মজুমদারের। তার কোনো উপাধি নাই। তারপরে আছে হাসন রাজা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন কবি। তো হাসন রাজার কোনো ছদ্মনাম নেই। তার উপাধি হচ্ছে মরমী কবি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে মরমী কবি কার উপাধি? হাসন রাজার। বা এভাবে আসতে পারে যে হাসন রাজার উপাধি কি? মরমী কবি। তারপরে আছে আব্দুল মান্নান সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম কি? অশোক সৈয়দ। তার কোনো উপাধি নেই। তারপরে আছে রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খানের ছদ্মনাম কি? দাদাভাই। দাদাভাই কার ছদ্মনাম? রোকনুজ্জামান খানের। তার কোনো উপাধি নেই। তারপরে আছে রামনারায়ণ। তার কিন্তু কোনো ছদ্মনাম নেই। তার উপাধি হচ্ছে তর্করত্ন। আচ্ছা 2 মিনিট দাঁড়া, ঠিক আছে? আচ্ছা তাহলে শোন, এই দাদাভাই কার ছদ্মনাম? রোকনুজ্জামান খানের। তারপরে আছে রামনারায়ণ। রামনারায়ণের কোনো ছদ্মনাম নেই। তার উপাধি হচ্ছে তর্করত্ন। রামনারায়ণ এর উপাধি কি? তর্করত্ন। তারপরে আছে জাহানারা ইমাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাহানারা ইমামের কোনো ছদ্মনাম নেই। তো জাহানারা ইমামের উপাধি হচ্ছে শহীদ জননী। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শহীদ জননী কার উপাধি? জাহানারা ইমামের। অথবা এভাবেও আসতে পারে জাহানারা ইমামের উপাধি কি? শহীদ জননী। প্রশ্নটি এভাবেও আসতে পারে যে শহীদ জননী উপাধিটি কার? জাহানারা ইমামের। তো ভিউয়ার্স, আজকে এই 50টি ছিল আমাদের কবি সাহিত্যিকদের ছদ্মনাম, তারপরে উপাধি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাইকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। তো আপনাদের প্রয়োজন পড়লে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন অথবা খাতায় নোট করে করে লিখে রাখবেন, যাতে আপনি বারবার পড়তে পারেন এবং বারবার রিভিশন দিতে পারেন। কারণ এই
এই 50টি প্রশ্ন আপনি যদি ঠিকঠাকভাবে মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো কবি সাহিত্যিকদের বিষয়ে আপনার পড়া লাগবে না, আমি গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি এরকম প্রস্তুতিমূলক, চাকরির প্রস্তুতিমূলক এবং যে কোনো পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন, বন্ধু অথবা আত্মীয় স্বজন যে কেউ চাকরি প্রার্থী অথবা যে কোনো স্টুডেন্ট, যে কোনো শ্রেণীর স্টুডেন্ট অথবা পরীক্ষার্থী থেকে থাকলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমি আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে তার কমসে কম 2 থেকে 4 মার্ক হাতে নিয়ে আসার একটা পথ হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিওতে অথবা নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।